আচ্ছা, তো লাস্ট ডে আমরা এই প্রবলেমটা আমরা একটুখানি দেখেছিলাম। একটা একটা টেবিল দেয়া রয়েছে, আমরা বলেছিলাম যে টেবিলটাকে বলা হয় কন্টিনজেন্সি টেবিল, কারণ এখানে ইন্ডিভিজুয়াল যে নাম্বারগুলো রয়েছে টেবিলের মধ্যে সেগুলোকে আমরা বলি ফ্রিকোয়েন্সি বা নাম্বার অফ কেসেস ফেভারেবল টু দিস পার্টিকুলার সেল। তো এক্ষেত্রে আমরা যখন কন্ডিশনাল প্রবাবিলিটি বার করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে কিভাবে কন্ডিশনাল প্রবাবিলিটি এফ এন্ড ওয়াই এইভাবে বার করতে হয়। আহ, কিন্তু আমি আজকে একটু অন্য জিনিস বলবো, সেটা হচ্ছে যে আমাদের এত কিছু ভাবার দরকার নেই। আমাদের এত কিছু ভাবার দরকার নেই কেন? না, আমরা একদম বেসিক ডেফিনেশনটা ইউজ করবো। বেসিক ডেফিনেশন মানে কি? না, প্রবাবিলিটি এ গিভেন বি মানে যতগুলো কেসে বি ইভেন্টটা অকার করেছে তার মধ্যে কতগুলো কেস এর জন্য ফেভারেবল, এই প্রপোর্শনটা আমরা ভাববো। আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি মানে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি বি। আমরা এই ডেফিনেশনটা ঠিক আছে, এটা ডেফিনেশন হিসেবে ঠিক আছে, কিন্তু আমরা যদি প্র্যাকটিক্যাল লাইফে যদি কোনো প্রবলেম করতে যাই তখন এই ডেফিনেশন দিয়ে যদি অঙ্ক করতে যাই তাহলে কিন্তু মনে রাখতে হবে অনেক কিছু। তার থেকে আমরা একটু দেখি না সিম্পল ওয়েতে যদি ব্যাপারটা ভাবা যেতে পারে। আমরা শুধু ডেফিনেশনটা ভাবছি। ডেফিনেশন মানে কি? না, প্রবাবিলিটি এ গিভেন বি মানে যতগুলো কেস বি এর জন্য ফেভারেবল তার মধ্যে কতগুলো এর জন্য ফেভারেবল। আচ্ছা, খুব ভালো কথা। এবার আমরা এই টেবিলটাকে ভাবি। টেবিলে বলা হচ্ছে যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য রেসপন্ডেন্ট ওয়াজ এ মেল গিভেন দ্যাট দ্য রেসপন্ডেন্ট অ্যান্সার্ড নো। আচ্ছা, গিভেন দ্যাট দ্য রেসপন্ডেন্ট অ্যান্সার্ড নো অর্থাৎ যতজন নো অ্যান্সার করেছে তাদের মধ্যে কতজন মেল ছিল, এটাই হচ্ছে আমার এই প্রপোর্শনটা আমায় বার করতে হবে। তো আমরা একদম খুব সিম্পল একটা জিনিস ভাবি। গিভেন দ্যাট দ্য রেসপন্ডেন্ট অ্যান্সার্ড নো, এই নো ব্যাপারটা কোন কলাম বা কোন রোতে আছে? আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড রো যেটা আছে, সেকেন্ড কলাম যেটা আছে, তোমরা দেখো ভুল বলছি, থার্ড কলাম। ফার্স্ট কলাম জেন্ডার, সেকেন্ড কলাম ইয়েস, থার্ড কলাম নো, ফোর্থ কলাম টোটাল। তো থার্ড কলাম যেটা সেটা নো রয়েছে। এইবার তার মানে এইটা, এই যে নো এর যে কলামটা এইখানেতে কত প্রপোর্শন মেল আছে এটা বার করতে পারলে আমার অ্যান্সার চলে আসবে। তো আমার এখানে আমি দেখতে পাচ্ছি যে নো কলামটা যদি আমি শুধু কনসিডার করি তার মধ্যে মেল হচ্ছে 18, অর্থাৎ নো এর টোটাল হচ্ছে 60 এবং তার মধ্যে টোটাল 18 জন হচ্ছে মেল। তার মানে এই 18/60 হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি দ্যাট দ্য রেসপন্ডেন্ট ওয়াজ এ মেল গিভেন দ্যাট দ্য রেসপন্ডেন্ট অ্যান্সার্ড নো। এবার আমরা দেখি আমরা এইভাবে ভাবি যদি আমাদের উত্তরের সাথে আমরা আগের দিন যা করেছি তার সাথে ম্যাচ করে কিনা। ফর্মুলা দিয়ে করা আছে এন এন এম 18, 18/100 ডিভাইডেড বাই 60/100। অর্থাৎ আমরা কিন্তু আলটিমেটলি 18/60 অ্যান্সারে কিন্তু আমরা আগেই অ্যারাইভ করে গেছি যদি আমরা করেসপন্ডিং রো বা কলামটাকে চুজ করতে পারি। আরেকটা এক্সাম্পল দেখি, একইভাবে ভাববো। আহ আগের অঙ্কটা দেখি। আচ্ছা, আগের অঙ্কটাতে বলা হচ্ছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য রেসপন্ডেন্ট অ্যান্সার্ড ইয়েস গিভেন দ্যাট দ্য রেসপন্ডেন্ট ওয়াজ এ ফিমেল। আচ্ছা, গিভেন কোনটা দেওয়া রয়েছে? না, গিভেন দ্যাট দ্য রেসপন্ডেন্ট ওয়াজ এ ফিমেল। আচ্ছা, ফিমেল আমি যদি রো আর কলামগুলো যদি চেক করি আমি দেখতে পাচ্ছি থার্ড রো যেটা সেটা পুরোপুরি ফিমেলদের রো। ঠিক আছে, তার মানে ওই রো এর মধ্যে আমার দেখতে হবে কত প্রপোর্শন ইয়েস রেসপন্স করেছে। আচ্ছা, এবার ওই রোটা যদি আমি কনসিডার করি, রোতে দেখতে পাচ্ছি ফিমেলের রোতে ইয়েস আছে, নো আছে, টোটাল আছে। তো তার মানে টোটাল আছে হচ্ছে 50 এবং তার মধ্যে 8 জন ইয়েস রেসপন্স করেছে। তার মানে আমার কন্ডিশনাল প্রবাবিলিটি হচ্ছে 8/50। দেখে নি, এটা আমরা করেছিলাম, সেটার সাথে মিলছে না? এক্স্যাক্টলি তাই আছে, 8/50। অর্থাৎ কন্ডিশনাল প্রবাবিলিটি কেউ যদি ম্যাথমেটিক্যালি ভাবতে চায় অবশ্যই প্রবাবিলিটি এফ অ্যান্ড ওয়াই ডিভাইডেড বাই প্রবাবিলিটি এফ এইভাবে সে বার করবে। আবার কেউ যদি জাস্ট অঙ্কটা করবার জন্য বা খুব সহজে যদি বার করবার জন্য করতে চায় তাহলে ওই করেসপন্ডিং রো বা কলামটাকে ট্যাগ করবে, ট্যাগ করে তার মধ্যে ইন্ডিভিজুয়াল সেলটা বার করবে, করে টোটালের সাথে প্রপোর্শনটা বার করবে, তাহলেই আমার কন্ডিশনাল প্রবাবিলিটি আসবে। সুতরাং এই টেবিলের অঙ্কগুলো কিন্তু যদি আমরা প্রবাবিলিটি ডেফিনেশন ইউজ করে করি একটু একটু হয়তো লিখতে বেশি হবে, কিন্তু আমরা যদি জাস্ট প্রপোর্শন হিসেবে ভাবি রোটা বা কলামটাকে আইডেন্টিফাই করে নিয়ে আমাদের কিন্তু অঙ্কগুলো করতে কোনো অসুবিধা হবে না। তো আমরা একটা দেখি, একটা অঙ্ক আমি যেগুলো আগের দিন করতে দিয়েছিলাম হয়তো অনেকে চেষ্টা করেছে বা হয়তো অনেকে করেওছো। তো আমরা একটুখানি দেখি এটাকে যদি আমরা যেভাবে বললাম সেভাবে রো কলাম আইডেন্টিফাই করে যদি করা যায়। তো এটা জাস্ট একটা প্রবলেমটা সিম্পল প্রবলেম একটা।
একটা হসপিটাল ইউনিট আছে, সেখানে 8 জন নার্স আছে, 5 জন ফিজিশিয়ান আছে, এবং 7 জন নার্স এবং 3 জন ফিজিশিয়ান হচ্ছে ফিমেল। স্টাফ প্যাটার্নটা আমাকে দেয়া আছে, নার্স, ফিজিশিয়ান, ফিমেল, মেল। এ স্টাফ পার্সন ইজ সিলেক্টেড, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সাবজেক্ট ইজ এ মেল নার্স। আচ্ছা, সাবজেক্ট ইজ এ মেল নার্স অর্থাৎ আমি এখানে একটুখানি একটা জিনিস একটু ভাবতে হবে। এটা হচ্ছে যে এটা দুভাবে ভাবা যায়, এটা অ্যাকচুয়ালি প্রবলেমটাকে ঠিকভাবে ফ্রেম করা নয়। মেল নার্স বলতে কি বোঝায়? একজন নার্সকে চুজ করছি সে মেল হবে, নাকি একজন মেলকে চুজ করছি সে নার্স হবে? এটা একটা প্রবলেম থেকে যায়। তো আমরা ঠিক আছে, এই আপাতত এটা আমি একটু কারেকশন করে দেবো, কারণ এটা কন্ডিশনাল, গিভেন দ্যাট হি ইজ এ নার্স বা গিভেন দ্যাট হি ইজ এ ফিজিশিয়ান, এইভাবে আমরা ভাববো এটাকে, না হলে তোমরা এক্ষুনি বুঝতে পারবে না। তো প্রথম অঙ্কটাকে এইভাবে ভাবো, দ্য সাবজেক্ট ইজ এ মেল গিভেন দ্যাট হি ইজ এ নার্স। ঠিক আছে, দ্য সাবজেক্ট ইজ এ মেল গিভেন দ্যাট হি ইজ এ নার্স। আচ্ছা, গিভেন দ্যাট হি ইজ এ নার্স এইটার মানে হচ্ছে, তার মানে আমরা কোন রোটায় চলে যাব? না, আমরা দেখতে পাচ্ছি স্টাফেদের মধ্যে নার্স আছে, ফিজিশিয়ান আছে। তার মানে গিভেন দ্যাট দ্য পার্সন ইজ এ নার্স, তার মানে আমরা ওই নার্সের রোটাতে চলে গেলাম। এবার নার্সের রোতে আমাকে দেখতে হবে যে কতজন মেল আছে। নার্সের রোতে আমি দেখতে পাচ্ছি মেল আছে 1, টোটাল আছে 8। তার মানে এই প্রবাবিলিটিটা কিন্তু হবে 1/8, কন্ডিশনাল প্রবাবিলিটি। আমি এটা প্রবলেমটাকে ঠিক করে ফ্রেম করে দেবো, তোমাদের ইয়ে করার দরকার নেই কোনো। এটা নার্স, মেল নার্স বলতে মেল গিভেন দ্যাট হি ইজ এ নার্স, এইভাবে ব্যাপারটা ভাবো। একইভাবে আমরা যদি সেকেন্ড প্রবলেমটা দেখি, দ্য সাবজেক্ট ইজ এ ফিমেল ফিজিশিয়ান। আচ্ছা, ফিমেল ফিজিশিয়ান বলতে একইভাবে দ্য সাবজেক্ট ইজ এ ফিমেল গিভেন দ্যাট শি ইজ এ ফিজিশিয়ান। তো ফিজিশিয়ানের ক্ষেত্রে আমরা কি করব না, আমরা সেকেন্ড রোতে চলে যাচ্ছি, যেখানে সমস্ত ফিজিশিয়ানের ডিস্ট্রিবিউশনটা বলা আছে, কতজন মেল, কতজন ফিমেল, কতজন টোটাল কতজন হচ্ছে সেটা বলা আছে। এবার সেখান থেকে আমরা দেখছি যে ফিমেল কতজন আছে, না ফিমেল আছে 3 জন, টোটাল 5 জন ফিজিশিয়ান আছে, তার মধ্যে ফিমেল আছে 3 জন, অর্থাৎ আমার প্রবাবিলিটিটা 3/5। তার মানে আমি কিন্তু কন্ডিশনাল প্রবাবিলিটি বার করছি, কোন রকম প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি বি, আমরা একদম সেই ফর্মুলায় যাচ্ছি না, জাস্ট টেবিলটা দেখে, টেবিল প্যাটার্নটা দেখে করসপন্ডিং পিভটাল রো বা পিভটাল কলামটাকে চুজ করে সেখান থেকে প্রপোর্শনটা ক্যালকুলেট করছি। অ্যাকচুয়ালি তোমরা এইভাবেই কম্পিউট করবে, কারণ তোমাদের ওই কমপ্লিকেটেড ফর্মুলা বা কমপ্লিকেটেড জিনিসগুলো জানো, নিশ্চয়ই জানবে, কিন্তু ইউজ করবার সময় অত ডিটেলসে তোমাদের যাওয়ার দরকার নেই, তাহলে কিন্তু কনফিউজড হয়ে যাবে। কারণ তোমরা তো সবাই তো সেট থিওরি, সবাই তো প্রবাবিলিটি থিওরি প্রথম থেকে পড়ে আসোনি, তোমাদের সবার ব্যাকগ্রাউন্ডে অঙ্ক হয়তো সেভাবে অতটা ছিল না। তো আমরা জাস্ট দেখবো যে প্রপোর্শন হিসেবে এইগুলোকে কিভাবে কম্পিউট করা যায়, সেটা বুঝতে পারলেই ব্যাপারটা চলে আসবে। তারপর তোমরা যদি পারো নিশ্চয়ই ধরো। স্যার, হ্যাঁ বলো। স্যার এই যে স্টেটমেন্টটা এটা আছে, দ্য সাবজেক্ট ইজ আ মেল নার্স, আর এটা এটা যখন, একটু এটা না চেঞ্জ করবো আমি, এটা হ্যাঁ বলো। হ্যাঁ আমি বলছি যে এটাকে তো মানে পড়লে এরকমও মনে হতে পারে যে এটা হচ্ছে মেল অ্যান্ড আ নার্স, তো সেক্ষেত্রে সেটাও মেল আর নার্সের ইন্টারসেকশন মানে শুধু 1/13 টাইপের কিছু হবে। এক্স্যাক্টলি সেটাও হতে পারে, কিন্তু যেহেতু আমি কন্ডিশনাল প্রবাবিলিটির মধ্যে দিচ্ছি এটা, ওটা আমার ওখানে দেয়াটা উচিত ছিল মেল গিভেন দ্যাট হি ইজ এ নার্স। হ্যাঁ, ওইটা মানে এটা তোমরা সবটাই মেল নার্স বলতে মেলের পরে যেটা আছে ওটা গিভেন, গিভেন দ্যাট হি ইজ এ নার্স, গিভেন দ্যাট শি ইজ এ ফিজিশিয়ান, এইভাবে ব্যাপারটাকে ভাবো। আমি এটা কারেকশন করে দেবো। আর তুমি যেটা বললে, যদি আমি সত্যি সত্যি এটাকে সাবজেক্ট ইজ এ মেল নার্স হিসেবে ভাবি, তাহলে তুমি যেটা বললে এক্স্যাক্টলি সেটাই হবে, 1/13, অর্থাৎ মেল এবং নার্স, তার মানে 1/13। একদম ঠিক আছে। ঠিক আছে, আমি সেটাও এটা অঙ্ক হিসেবে হয়তো কারেক্ট দিয়ে দেবো, তার সাথে আরো দুটো এই গিভেনের যেটা আমি বললাম সেটাও করেও দিয়ে দেবো, তোমাদের তাহলে করতেও সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আরেকটা অঙ্ক রয়েছে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য এমপ্লয়ি ইজ এ ডক্টর অর এ ফিমেল। তার মানে এটা প্রবলেমটা প্রথম থেকেই আসছে, একদম লাস্ট অঙ্কটায় চলে যাও। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য এমপ্লয়ি ইজ এ ডক্টর given that he is a male. Find the probability that the employee is a doctor given that he is a male. আচ্ছা, given কোনটা দেয়া রয়েছে না, given রয়েছে মেল, অর্থাৎ মেলটা হচ্ছে সেকেন্ড রো। আমি সেকেন্ড রোতে চলে গেলাম, সেকেন্ড রোতে গিয়ে দেখি প্রবাবিলিটি কোন ইভেন্টটা, কিসের প্রবাবিলিটি বার করতে হবে, দ্যাট দ্য এমপ্লয়ি ইজ এ ডক্টর, অর্থাৎ ডক্টর হওয়ার প্রবাবিলিটি আমাকে বার করতে হবে। তো তার মানে আমি দেখি কতজন ডক্টর আছে, না 4 জন, আর ওই রোতে টোটাল আছে 19 জন, তার মানে আমার কন্ডিশনাল প্রবাবিলিটি হবে 4/19। ঠিক আছে। তো
তার মানে কন্ডিশনাল প্রবাবিলিটি বার করতে গেলে আমাদের যেটা ভাবতে হচ্ছে বা দেখতে হচ্ছে, একটা পিভটাল রো বা একটা পিভটাল কলাম, সেটাকে আমরা কিভাবে সিলেক্ট করব না, যেটা কন্ডিশন দেয়া আছে বা কন্ডিশনাল বা গিভেন যেটা দেয়া আছে সেখান থেকে আমরা পিভটাল রো বা পিভটাল কলাম বার করব, এবং তারপরে তার করেসপন্ডিং ইভেন্টের জন্য কতগুলো নাম্বার সেখানে আছে করে টোটালটার সাথে প্রপোর্শন করব। এই হচ্ছে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটির প্রবলেম। ঠিক আছে, আমার মনে হয় এরপরে টেবিল দেয়া থাকলে তোমাদের অ্যাডভান্স প্রবাবিলিটি বার করতে খুব একটা সমস্যা কিছু হবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে যে আমরা দেখেছি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস বলেছি। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস মানে যে দুটো ইভেন্ট একসাথে অকার করতে পারে না তাদেরকে আমরা বলছি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। তারপর আমরা দেখেছিলাম নন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, অর্থাৎ যেখানে দুটো ইভেন্ট একসাথে অকার করতে পারে। নেক্সট আমরা আরেকটা ইভেন্টের ক্লাসিফিকেশন করব, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। এমনিতে দুটো, আমি প্রবাবিলিটি বাদ দাও, প্রবাবিলিটি বাদ দিয়ে আমি জাস্ট যদি দুটো ইভেন্টকে ইন্ডিপেন্ডেন্ট বলি, দুটো ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট কখন হয়? যখন একটার অকারেন্স বা নন অকারেন্স আরেকটার অকারেন্স বা নন অকারেন্স দিয়ে অ্যাফেক্টেড হয় না। ঠিক আছে, যেমন খুব সিম্পল ইয়েতে, যে আজকে তোমরা ক্লাসটা, এই সিবিসিসি ক্লাসটা করছো কি করছো না, তার সাথে বাসের ভাড়া বাড়বে কি কমবে সেটা ডিপেন্ড করে না কোনোভাবে। ঠিক আছে, বা প্লেনের ভাড়া বাড়বে বা কমবে সেটা কিন্তু ডিপেন্ড করে না। তার মানে এই যে দুটো ইভেন্ট, যে প্লেনের ফেয়ার ইনক্রিজ করছে একটা ইভেন্ট, এবং তোমরা আজকে ক্লাস করছো এটা একটা ইভেন্ট, এই দুটো ইভেন্ট কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। এদের মধ্যে কিন্তু কোনো একজনের অকারেন্স বা নন অকারেন্স আরেকটা কিন্তু এফেক্টেড হয় না। কিন্তু আজকের ক্লাসটা যদি তুমি করো তাহলে পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করবে, অর্থাৎ পরীক্ষায় ভালো রেজাল্ট করা এবং আজকের ক্লাসটা করা, এই দুটো ইভেন্টের মধ্যে কিন্তু একটা আরেকটাকে ডিপেন্ড করে। কেন? তুমি যদি আজকের ক্লাসটা করো, অবভিয়াসলি তুমি সেটা পরীক্ষাতে রিপ্রোডিউস করতে পারবে, অর্থাৎ তুমি পরীক্ষাতে ভালো করবে। তার মানে এই পরীক্ষায় ভালো করা এবং আজকের ক্লাস করা, এই দুটোর মধ্যে কিন্তু একটা রিলেশন আছে, ডিপেন্ডেন্স আছে। তার মানে এই দুটো ইভেন্ট কিন্তু ডিপেন্ডেন্ট ইভেন্ট। তো এটা হচ্ছে জাস্ট ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ইভেন্টের ডেফিনেশন। তোমরা সবসময়, আমি সবসময় এটা সাজেস্ট করি, ডেফিনেশনটাকে ডেফিনেশনের মতন করে না ভেবে তোমরা কোনো একটা সিম্পল সিচুয়েশন দিয়ে ব্যাপারটাকে মনে রাখো, তাহলে তোমাদেরও মনে রাখতে সুবিধা হবে এবং ভবিষ্যতে তোমাদের বলতেও সুবিধা হবে। তো এবার আমরা প্রবাবিলিটি টার্মসে আসি, যে যদি দুটো ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট হয়, অর্থাৎ এ আর বি যদি দুটো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয়, তাহলে কখন হবে সেটা বলা হবে যদি প্রবাবিলিটি এ গিভেন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ হয়। আচ্ছা, এই ডেফিনেশনটা কেন এলো হঠাৎ করে? তোমরা অনেকেই পরের ডেফিনেশনটা ইউজ করেছো, যে প্রবাবিলিটি এ বি অর্থাৎ প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি এ ইন্টু প্রবাবিলিটি বি। এটা তোমরা অনেকেই ইউজ করেছো। তাহলে প্রথম ডেফিনেশনটা কেন আমি দিচ্ছি? দেখো, প্রবাবিলিটি এ গিভেন বি, সেটার মানে কি না, বি যদি অকার করে থাকে তাহলে এ অকার করার চান্স, সেটাই হচ্ছে প্রবাবিলিটি এ গিভেন বি। সেটা যদি প্রবাবিলিটি অফ এর সাথে সমান হয়, তাহলে তাহলে তুমি কি বলতে পারো? তার মানে নিশ্চয়ই বি এর কোনো এফেক্ট নেই। যদি বি এর কোনো বি ইভেন্টের যদি কোনো এফেক্ট থাকতো তাহলে সেটা অবশ্যই রাইট হ্যান্ড সাইডে সেটা রিফ্লেক্টেড হতো। তো তুমি দেখতে পাচ্ছ প্রবাবিলিটি এ গিভেন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ। তার মানে বিটা যদি অকার করে থাকে তাহলেও এই অকার করার যা চান্স হয়, আর বি সম্বন্ধে কিছু না জানলেও এর অকারেন্সের চান্সটা একই থাকে। তার মানে নিশ্চয়ই বি এর কোনো এফেক্ট নেই, বা বি এর কোনো বিটা কোনোভাবেই এ কে এফেক্ট করছে না, অর্থাৎ এ আর বি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তো এটাই হচ্ছে ডেফিনেশনটা, যে কেন আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি ইউজ করে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস আমরা ডিফাইন করি। এবার তোমরা জানো যে প্রবাবিলিটি এ গিভেন বি মানে হচ্ছে প্রবাবিলিটি এ বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি বি, ক্রস মাল্টিপ্লাই করলে প্রবাবিলিটি এ বি হচ্ছে লেফট হ্যান্ড সাইডে, আর রাইট হ্যান্ড সাইডে প্রবাবিলিটি এ মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি বি। এবার ডেফিনেশনটা এইভাবে, এবার জেনারেলি একটা লাইন শুধু এক্সট্রা লেখার ব্যাপার থাকে, যে প্রবাবিলিটি এ গিভেন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ। তো এটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস এর ডেফিনেশন। কিন্তু দুটো ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট কিনা সেটা কিন্তু তোমাদের প্রবাবিলিটি বার করে নিশ্চয়ই বার করে চেক করতে হবে, কিন্তু তোমরা সবসময় ব্যাপারটাকে ফিজিক্যালি ভাবার চেষ্টা করবে, যে দুটো ইভেন্ট, যেমন আমি বললাম এক্সাম্পল গুলো, সেই রকম যদি এক্সাম্পল হয় তোমরা কিন্তু বুঝতে সুবিধা হবে তোমাদের, যে এটা ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা, এর পরের যেটা করবো সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, নন ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, এগুলোর জন্য আমরা প্রবাবিলিটির অঙ্ক করব। তোমরা খেয়াল করে দেখবে যে আমরা যে ট্রি ডায়াগ্রাম করেছিলাম এর আগের দিন বা তার আগেও প্রথম দিকে আমরা করেছিলাম, দেখবে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বা নন ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের জন্য যে কোনো অঙ্কতেই এই ট্রি ডায়াগ্রামটা কিন্তু ভীষণভাবে একটা ইউজফুল একটা জিনিস হবে, ভীষণই ইউজফুল হবে। এবং দেখবে তোমরা ওই ট্রি ডায়াগ্রামটা যদি ঠিকঠাক আইডেন্টিফাই করতে পারো,
তোমাদের প্রবাবিলিটি বার করতে কোনো মানে কোনো ভাবতেই হচ্ছে না, তোমরা দেখে থেকে বার করে দিতে পারবে। তো আমরা আজকে সেইগুলোই করব। তার মানে এখন কিন্তু তোমরা মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্টস জানো, নন মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্টস জানো, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস জানো। এবার আমরা দেখবো যে ট্রি ডায়াগ্রামটা ইউজ করে কিভাবে সব রকম ইভেন্টের জন্য অঙ্ক করা যায়। আগে আমরা শুধু ট্রি ডায়াগ্রাম দিয়ে এক ধরনের অঙ্ক করেছি, আজকে দেখবো সমস্ত রকমের অঙ্কই ট্রি ডায়াগ্রাম দিয়ে করা যায়। দেখি, তো এটাতে আমি পরে আসবো। আমরা ফার্স্টে এইটা দিয়ে ভাবি। স্যার, কিরকম? হ্যাঁ, স্যার মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস এন্ড ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস এর মধ্যে আলটিমেটলি দুটো তো অনেকটা একই রকমেরই হয়ে গেল। মানে অনেকটা অনেকটা মানে একই রকম, কিন্তু এক মানে ব্যাপারটা হচ্ছে একটা ক্ষেত্রে বলা হচ্ছে দুটো একই সাথে অকার করতে পারে না, ঠিক আছে? আর আচ্ছা আরেকটা ক্ষেত্রে বলা হচ্ছে যে একটার অকারেন্স আরেকটাকে এফেক্ট করে না। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে এফেক্ট করে না, আর এফেক্ট মিউচুয়ালি করে না, এক্সক্লুসিভের ক্ষেত্রে অকারই দুটো করে না একসাথে। ওটা একসাথে দুটো একসাথে অকারই করবে না। অর্থাৎ তুমি যদি সেটের হুম টার্মসে বলো, তার মানে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি মিউচুয়াল এক্সক্লুসিভের ক্ষেত্রে 0, হুম কিন্তু কন্ডিশনালের ক্ষেত্রে কিন্তু প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি কিন্তু 0 নয়, কারণ হুম। ওটা তো ওটা প্রোডাক্ট তো অফ অকার প্রবাবিলিটি করছে, অফ এ হ্যাঁ। এন্ড প্রবাবিলিটি অফ বি, সুতরাং ওটা কিন্তু 0 নয়, ওখানে কিন্তু 0, ঠিক আছে? আচ্ছা, তো আমরা দেখি ট্রি ডায়াগ্রাম দিয়ে কিভাবে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস এর অঙ্ক করা যায়। আচ্ছা, জাস্ট অঙ্কটা একটু দেখো। অঙ্কটা হচ্ছে পিটার হ্যাজ 10 কালার্ড কিউবস ইন এ ব্যাগ। তার মানে সোজা কথা 10টা কালার্ড কিউব আছে, 3টে হচ্ছে রেড, 7টা হচ্ছে ব্লু। রিমুভস এ কিউব অ্যাট র্যান্ডম ফ্রম দ্য ব্যাগ অ্যান্ড নোটস দ্য কালার বিফোর রিপ্লেসিং ইট। আচ্ছা, এটার মানে হচ্ছে ও 10টার থেকে একটা কিউব র্যান্ডমলি সিলেক্ট করছে, কালারটা দেখছে এবং সেটাকে রিপ্লেস করে দিচ্ছে। হি দেন চুজেস এ সেকেন্ড কিউব অ্যাট র্যান্ডম, রেকর্ড দ্য ইনফরমেশন ইন এ ট্রি ডায়াগ্রাম। আমরা পুরো ব্যাপারটাই ট্রি ডায়াগ্রামে করব। আচ্ছা, এখানে মাথায় রাখতে হবে যে ফার্স্ট চয়েস অর্থাৎ ফার্স্ট সিলেকশন এবং সেকেন্ড সিলেকশন, এই দুটো ইভেন্ট কি ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট? আমি কি করে বুঝবো এই দুটো ইভেন্ট কি ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট? এটা আমাকে বুঝতে হবে। আচ্ছা, কারণ ইন্ডিপেন্ডেন্ট হলে একরকম ডেফিনেশন, নন ইন্ডিপেন্ডেন্ট হলে আরেক রকম ডেফিনেশন বা প্রবাবিলিটি বার করতে হবে অন্যভাবে। তো আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, যদি 10খানা প্রথম যখন ব্যাগটা রয়েছে, ব্যাগের কম্পোজিশন হচ্ছে 3টে রেড 7টা ব্লু, প্রথমবার আমি চুজ করলাম, করে সেটাকে রিপ্লেস করলাম, অর্থাৎ সেকেন্ড চয়েসটা আমি যখন করছি, ফার্স্ট টাইম চয়েসের সময় ব্যাগের যা কম্পোজিশন ছিল সেকেন্ড চয়েসের সাথে সময় তো সেটাই আছে। যদি সেটা থাকে তার মানে ইভেন্টগুলো ইন্ডিপেন্ডেন্ট। খেয়াল করে রাখো, প্রথম যখন আমি চুজ করছি তখন যা ছিল ব্যাগের কম্পোজিশন, সেকেন্ড টাইম যখন চুজ করছি তখনও ব্যাগের কম্পোজিশনটা সেম, অর্থাৎ ব্যাগেতে সেই 3খানা রেড আর 7খানা ব্লুই আছে। তাহলে ফার্স্ট চয়েসেও একটা বল নেওয়ার যা চান্স, যে কোনো একটা বল আসার যা চান্স, সেকেন্ড চয়েসেও একটা যে কোনো বল আসার চান্স তাই। তার মানে এই যে ইভেন্টগুলো ফার্স্ট চয়েস এবং সেকেন্ড চয়েস, এগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। কারণ কি, ওই যে ব্যাগের যে কম্পোজিশনটা কিন্তু পাল্টায়নি। যদি দেখতে কম্পোজিশনটা পাল্টে গেছে তাহলে কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যেত। কেন? ডিপেন্ডেন্সটা কিভাবে আসে? মনে করো আমি এখানে 3টে রেড আছে 7টা ব্লু আছে, আমি প্রথম একটা বল নিলাম, সেটা হয়তো রেড, নিয়ে আমি সেটাকে রিপ্লেস করলাম না, আমি নিজে পকেটে নিয়ে নিলাম। যেই পকেটে নিলাম তাহলে সেকেন্ড চয়েসের সময় আমার রেড থাকবে 2টো আর ব্লু থাকবে 7টা। আচ্ছা, এইবার খেয়াল করে দেখো, প্রথমটা যদি তুমি রেড নিয়ে থাকো তাহলে রেড কমে গিয়ে হয়ে যাবে 2টো, 7টা হবে ব্লু। আর প্রথমটা যদি তোমার ব্লু হয়ে থাকে তাহলে তখন সেকেন্ড ক্ষেত্রে তোমার ব্লু হয়ে যাবে 6টা এবং রেড হয়ে যাবে 3টে। অর্থাৎ কম্পোজিশনটা কিন্তু প্রথম ড্রতে তুমি যেটা নিচ্ছ সেই অনুযায়ী সেকেন্ড ড্র এর সময় ব্যাগের কম্পোজিশনটা চেঞ্জ করে যাচ্ছে। যেহেতু ব্যাগের কম্পোজিশনটা চেঞ্জ করছে, তার মানে কিন্তু প্রথম ইভেন্ট মানে প্রথমবার ব্যাগ থেকে একটা বল নেওয়া এবং সেকেন্ড বার একটা বল নেওয়া, এই দুটো কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট থাকছে না। তোমরা এটা সবসময় খেয়াল রাখবে যে বলটা নিয়ে রিপ্লেস করছে কি করছে না। যদি রিপ্লেস করে তাহলে ইন্ডিপেন্ডেন্ট, যদি রিপ্লেস না করে তাহলে ডিপেন্ডেন্ট। আমরা সব রকমই দেখবো, অসুবিধা কিছু নেই। আচ্ছা, এবার দেখি যে ট্রি ডায়াগ্রামটা করতে গেলে আমাকে যেটা করতে হবে, আমাকে কতগুলো ব্রাঞ্চ বানাতে হবে। যে ফার্স্ট একটা সিলেকশনের একটা ব্রাঞ্চ, সেকেন্ড সিলেকশনের একটা ব্রাঞ্চ। তো আমরা প্রথমে ভাবি যে আমি প্রথম যখন সিলেকশনটা করছি সেই সিলেকশনটা আইদার রেড হবে অথবা ব্লু হবে, ঠিক আছে? তো
আচ্ছা, ফার্স্ট চয়েসটা দেখো, ফার্স্ট চয়েসটা হচ্ছে রেড হতে পারে অথবা ব্লু হতে পারে। আচ্ছা, এই যে 3/10 আর 7/10 এটা হচ্ছে করেসপন্ডিং প্রবাবিলিটি গুলো। খেয়াল করে দেখো, তুমি যখন প্রথম চয়েস করছো তোমার একটা বল রেড আসার চান্স কত? টোটাল রেড বল আছে 3টে আর টোটাল বল আছে 10টা, তাহলে একটা বল যদি তুমি নাও সেটা রেড হওয়ার চান্স কত? অর্থাৎ ব্যাগের মধ্যে রেড বলের প্রপোর্শন কত? না 3/10। সেটাই হচ্ছে আমার ফার্স্ট চয়েসের প্রবাবিলিটিটা। ব্লু এর ক্ষেত্রে প্রপোর্শনটা কত? না 7/10। অর্থাৎ সেক্ষেত্রে সেই 7/10টাই হচ্ছে আমার প্রবাবিলিটি। এবার ফার্স্ট চয়েসটা যদি তোমার রেড হয়, সেকেন্ড চয়েস কি কি হতে পারে? সেকেন্ড চয়েস রেড হতে পারে অথবা ব্লু হতে পারে, আর তো কোনো চয়েস হতে পারে না। ব্লু এর যদি ফার্স্ট চয়েসটা ব্লুও হয় তাহলেও সেকেন্ড চয়েসটা আমার রেড হতে পারে, ব্লু হতে পারে। তো হয়ে গেল। এবার হচ্ছে করেসপন্ডিং প্রবাবিলিটি গুলো কি কি হবে। আচ্ছা, যেহেতু ফার্স্ট চয়েসের পরে আমার ব্যাগের কম্পোজিশনটা চেঞ্জ করেনি, তাহলে সেকেন্ড চয়েসটা আমি যখন করছি তখনও কম্পোজিশন সেম আছে। তার মানে প্রথমটায় যদি রেড আসে, সেকেন্ড বলটাও রেড আসার চান্স হচ্ছে 3/10, কারণ ব্যাগের কম্পোজিশন সেম। ব্লু আসার চান্স 7/10, একইভাবে 3/10, 7/10। এইবার আমরা ভাবি যে আমি দুটো বল নিয়েছি, তো দুটো বলই রেড হবে, তার চান্স কত? দুটো বলই রেড হবে, তার চান্স কত? এবার প্রথম চয়েসে রেড এবং সেকেন্ড চয়েসে রেড, এই দুটো ইভেন্ট তো ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তার মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি গুলোর প্রোডাক্ট হবে। অর্থাৎ দুটো রেড হবে, তার চয়েসটা হচ্ছে, তার প্রবাবিলিটি হচ্ছে 3/10 মাল্টিপ্লাইড বাই 3/10। প্রথমটা রেড, সেকেন্ডটা ব্লু হবে, তার প্রবাবিলিটি হচ্ছে 3/10 মাল্টিপ্লাইড বাই 7/10, যেহেতু ইভেন্টগুলো ইন্ডিপেন্ডেন্ট। এবার আমরা দেখে নিই ব্যাপারটাকে। রেড অ্যান্ড রেড, দেখো রেডের জন্য প্রথমটায় হচ্ছে 3/10, সেকেন্ড চয়েসের জন্য 3/10, দুটো মাল্টিপ্লাই করছে 9/100। রেড অ্যান্ড ব্লু, অর্থাৎ প্রথমটা রেড তারপর একটা ব্লু, তার করেসপন্ডিং প্রবাবিলিটি হচ্ছে 3/10 মাল্টিপ্লাইড বাই 7/10। এইভাবে পুরো ব্যাপারটা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে আমি করে তো ফেললাম এটা, এবার আমাকে যে প্রবাবিলিটি বার করতে বলা হোক না কেন আমি এখান থেকে এটা তৈরি করতে পারলে আমি বার করতে পারবো। প্রশ্ন হচ্ছে যে আমি যেটা ঠিক করলাম সেটা বুঝবো কি করে? এটা তো বোঝার একটা আমার অপশন থাকা দরকার, যে আমি কিভাবে বুঝবো যে জিনিসটা আলটিমেটলি ঠিক করলাম। তো আমরা প্রথম থেকে দেখি। দেখো ফার্স্ট চয়েসে যে দুটো ব্রাঞ্চ রয়েছে, দুটো ব্রাঞ্চে দুটো নাম্বার আমি রেখে দিয়েছি, একটা 3/10, একটা 7/10। দুটো সাম করলে 1 হয়। এটাই হচ্ছে চেকটা, যে যখনই তুমি কোনো একটা দুটো বা তিনটে বা চারটে করে ব্রাঞ্চ বার করছো, সেই ব্রাঞ্চের প্রবাবিলিটি গুলো সাম হবে সবকটা 1। সেটা যদি না হয় তার মানে হচ্ছে ভুল করছো। এখানে দেখো 3/10 আছে, 7/10 আছে, 1 হচ্ছে। তারপরে রেড থেকে আবার যখন দুটো ব্রাঞ্চ বেরিয়েছে, সেই 3/10, 7/10, সেটা 1 হচ্ছে। এবার একদম শেষে চলে এসো। শেষে দেখো প্রবাবিলিটি রেড অ্যান্ড রেড, প্রবাবিলিটি রেড অ্যান্ড ব্লু, ব্লু অ্যান্ড রেড, ব্লু অ্যান্ড ব্লু রয়েছে। তার মানে যত রকম কম্বিনেশন হতে পারে সবকিছু দেওয়া আছে। তাহলে এই যে করেসপন্ডিং প্রবাবিলিটি গুলো আমি পেয়েছি, সেগুলো সাম করলেও 1 হবে। খেয়াল করে দেখো, 9 + 21 30, 30 + 21 51, and in last 49, 51 + 49, altogether 100 divided by 100 অর্থাৎ 1। কারণ আমি কিন্তু একই সাথে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের জন্য অঙ্কও করে ফেললাম, স্যাম্পল স্পেসটাও তৈরি করে ফেললাম, এবং তার সাথে আমি কিন্তু চেকটাও শিখে গেলাম যে আমি যে আমার যে ভাবনাটা বা আমি যে চিন্তা যেভাবে করছি সেই চিন্তাটা ঠিক আছে কিনা। যদি তুমি প্রথমেই দেখো যে ব্রাঞ্চগুলোর প্রবাবিলিটি সাম করলে একের বেশি হচ্ছে বা একের কম হচ্ছে, তার মানে অবভিয়াসলি কিছু ভুল করছো। তো এবং ফাইনালি যদি কোনোভাবে ভুল হয়েও যেতে পারে, অনেক সময় মাল্টিপ্লাই করতেও ভুল হতে পারে, তুমি ফাইনালি গিয়ে চেক করে দেখে নাও যে যে কটা পসিবিলিটি তুমি পেলে সেইখানে সাম করলে 1 হচ্ছে কিনা। যদি সাম করলে 1 হয়, ফাইন, তার মানে তুমি ঠিক করেছো। আর যদি না হয় তার মানে তোমাকে দেখতে হবে গুণে ভুল করেছো নাকি কোনো একটা পসিবিলিটি তুমি মিস করে গেছো। তো তার মানে আমি কিন্তু ট্রি ডায়াগ্রাম ইউজ করে, আমাকে যদি বলা হয় যে এই এই সিনারিওতে দুটো রেড বল আসার চান্স কত, দুটো ব্লু বল আসার চান্স কত, আমি এইভাবেই আমি বার করে ফেলতে পারবো। আমায় কিন্তু আলাদা করে ইভেন্ট লিখে বার করার দরকার নেই, একেবারে চলে আসবে এটা। এবং যে কোনো ইভেন্টের জন্য আমি এটা বার করে ফেলতে পারবো, যে কটা ইভেন্ট এখানে লিস্টেড রয়েছে। আচ্ছা, নেক্সট প্রবলেমটা দেখি। আহ, এটা ওইটাই আমি জাস্ট এক্সপ্লেন করেছি, যেটা বললাম আমি, যে দেখে নাও, the probabilities for each event are shown along the arm of each branch and they sum to 1.
তার মানে এই 3/10 7/10 এটা হচ্ছে করসপন্ডিং প্রবাবিলিটি গুলো, এবং এদের সাম করলে কিন্তু 1 হবে। যে কোনো ব্রাঞ্চ ওয়াইজ তুমি যদি ভাবো, যে কোনো ব্রাঞ্চের জন্যই হচ্ছে 1 হবে, ফাইনাল সামটা করলেও 1 হবে। আর যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, সেই জন্য কিন্তু প্রোডাক্টটা হয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে নেক্সট এটা কি হলো, জাস্ট এ মিনিট। এই অঙ্কটা আমরা দেখি একটুখানি। রেবেকা হ্যাজ 9 colored beads in a bag. 4 of the beads are black and the rest are green. অর্থাৎ 4টে হচ্ছে ব্ল্যাক, 4টে হচ্ছে গ্রিন। She removes a bead at random from the bag and notes the color before replacing it. অর্থাৎ before replacing it, এই কথাটার মানে হচ্ছে তার মানে ব্যাগেতে যা কম্পোজিশন ছিল ও বিটটা নেয়ার পরে সেই বিটটা আবার ফেরত দিয়ে দিচ্ছে। তো তার মানে বোঝাই যাচ্ছে ইভেন্টগুলো ইন্ডিপেন্ডেন্ট হবে। She then chooses a second bead, draw a tree diagram showing all possible outcomes, calculate the probability that Rebecca chooses 2 green beads and a black followed by a grid bead. অর্থাৎ আগের অঙ্কটাই আমার এখানে ব্যাক করছে, শুধুমাত্র গ্রিন আর ব্ল্যাক হয়ে এবং কম্পোজিশনটা আলাদা। দেখো মিলছে কিনা। প্রথম হচ্ছে যে ফার্স্ট চয়েস কি আছে, টোটাল আছে কতগুলো, 9 হচ্ছে তোমার কালার্ড বিডস, 4টে হচ্ছে ব্ল্যাক আর 4টে হচ্ছে বাকি 5টা হচ্ছে গ্রিন। তার মানে যে কোনো একটা ব্ল্যাক নেওয়ার চান্স হচ্ছে 4/9, একটা গ্রিন নেওয়ার চান্স হচ্ছে 5/9। এবার একবার যদি তোমার ব্ল্যাক আসে তাহলে সেকেন্ড চয়েসটা কি হতে পারে, আইদার ব্ল্যাক অথবা গ্রিন। গ্রিন যদি আসে তাহলে তোমার চয়েসটা কি হতে পারে, আইদার ব্ল্যাক অথবা গ্রিন। তাহলে আলটিমেটলি প্রবাবিলিটি গুলো আগের মতন করি 4/9 5/9 আসছে। ফাইনালি লাস্ট একদম আমরা কি করছি, প্রবাবিলিটি ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক, অর্থাৎ দুটোই ব্ল্যাক আসছে, তার চান্স কত না 4/9 মাল্টিপ্লাইড বাই 4/9। কারণ এখানে ইভেন্ট গুলো ইন্ডিপেন্ডেন্ট। কেন ইন্ডিপেন্ডেন্ট না, ওই রেবেকা যেটা নিচ্ছে সেটা ব্যাগের মধ্যে ফিরিয়ে দিচ্ছে, অর্থাৎ যে কোনো চয়েসের জন্য ব্যাগের কম্পোজিশনটা সেম থাকছে, কম্পোজিশনটা চেঞ্জ করছে না। যদি চেঞ্জ করতো তাহলে আমরা বলতাম ইন্ডিপেন্ডেন্ট নয়, যেহেতু চেঞ্জ করছে না অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট। এবার তারপরে যেভাবে আমরা মাল্টিপ্লাই করি সেইভাবে আমরা করে গেছি। তো আলটিমেটলি প্রবাবিলিটি গুলো আমরা পেয়েছি 16/81, 20/81, 20/81 and then 25/81। আচ্ছা, এইবার কোশ্চেনটাকে লাস্ট যে কোশ্চেনটা, তার মানে 2 গ্রিন বিডস, তার প্রবাবিলিটি কত না, সেটা হচ্ছে গ্রিন অ্যান্ড গ্রিন, অর্থাৎ 25/81 যেটা সার্কেল করা আছে। আর আরেকটা বলা আছে এ ব্ল্যাক ফলোড বাই এ গ্রিন বিড, এ ব্ল্যাক ফলোড বাই এ গ্রিন বিড, অর্থাৎ প্রথমে ব্ল্যাক এবং তারপরে হচ্ছে গ্রিন। তো সেই প্রবাবিলিটিটা কত আমরা দেখতে পাচ্ছি 20/81, ওটাও এন সার্কেল করা আছে। তো আমরা তার মানে সবকটা প্রবাবিলিটি পেয়ে যাচ্ছি এখান থেকে। তার মানে আমি স্যাম্পল স্পেস পেয়ে যাচ্ছি, প্রবাবিলিটি গুলো পেয়ে যাচ্ছি, প্রবাবিলিটি গুলো ঠিক কিনা সেটা চেকটা আমি পেয়ে যাচ্ছি, এবং সেটা কিন্তু পুরোপুরি গ্রাফিক্যালি হচ্ছে। আমাকে কিন্তু খাতার মধ্যে কোথাও ইভেন্ট লিখে লিখে কিছু ডিফাইন করতে হচ্ছে না। এই স্টেজে তোমাদের এক্ষুনি ইভেন্ট লেখার দরকার নেই, যখন হবে আমি নিশ্চয়ই বলবো। তো এই অঙ্কগুলো করার জন্য তোমাদের ইভেন্ট লেখার কোনো দরকার নেই। এইভাবে তোমরা স্যাম্পল স্পেস বানাও, বানিয়ে সেখানে প্রবাবিলিটি গুলো লেখো, সেগুলো চেক করো এবং করেসপন্ডিং প্রবাবিলিটি গুলো বার করো। তাহলেই তোমাকে এবার যে প্রবলেমটা দেওয়া থাকবে সেই প্রবলেম অনুযায়ী আইডেন্টিফাই করে দাও যে কোন অঙ্কটার জন্য প্রবাবিলিটি কোনটা হবে, তাহলেই চলে যাবে। ঠিক আছে, আমার মনে হয় না এই ধরনের অঙ্কে তোমাদের আর কোনো অসুবিধা হবে। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে একই রকমই। Peter tosses 2 coins, tree diagram to show all possible outcomes. Use your diagram to probability of getting 2 heads, a head or a tail in any order. তো আলটিমেটলি এটা আমরা আগেও করেছি এই ধরনের প্রবাবিলিটি। ওই শুধুমাত্র মাথায় রাখতে হবে হেড অ্যান্ড হেড বলতে যেটা বোঝাচ্ছে করেসপন্ডিং প্রবাবিলিটি গুলো গুণ হয়ে যাচ্ছে, কারণ এখানে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। আমরা জানি যে যখন তুমি একটা কয়েনকে টুয়াইস বা থ্রাইস বা মাল্টিপল টাইমস টস করছো, যেহেতু একটা টসের সাথে আরেকটা টসের কোনো সম্পর্ক থাকে না, তার মানে এই টস করে বিভিন্ন হেড বা টেল পাওয়া গুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের মধ্যে পড়ে। সুতরাং আমাদের অসুবিধা কিছু নেই, তার মানে মাল্টিপ্লাইড হবে। এবং আমরা দেখতেই পাচ্ছি যে প্রত্যেকটা ব্রাঞ্চের সামগুলো হচ্ছে 1, এবং ফাইনালি যে নাম্বারগুলো পেয়েছি সবকটাই 1/4, 4টে আছে, তার মানে তাদের সাম করলো 1। অর্থাৎ আমার ট্রি ডায়াগ্রাম এবং তার থেকে যে প্রবাবিলিটির যে কম্পোজিশন গুলো আমরা পেয়েছি সেগুলো সবই ফিক্সড, সবই ঠিকঠাক আছে। এবার আমাকে সেখান থেকে আইডেন্টিফাই করতে হবে যে আমার কোন প্রবাবিলিটিটা চাই। আমার চাই 2 হেডস, 2 হেডস এর প্রবাবিলিটি 1/4, এ হেড অর এ টেল ইন এনি অর্ডার, অর্থাৎ হেড অর টেল, হেড অ্যান্ড টেল অথবা টেল অ্যান্ড হেড, অর্থাৎ 1/4 1/4। দেখো এটা এন সার্কেল করে রেখে দিয়েছি আমি,
ওই দুটো ইভেন্টকেই একসাথে বলছি এ হেড অর এ টেল ইন এনি অর্ডার, অর্থাৎ প্রথমে হেড আসতে পারে পরে টেল আসতে পারে, অথবা প্রথমে টেল তারপরে হেড আসতে পারে। তা দুটোই হচ্ছে 1/4 সাম করে দিয়েছি। কারণ খেয়াল রাখবে এই যে দুটো ইভেন্ট হেড অ্যান্ড টেল অ্যান্ড দেন টেল অ্যান্ড হেড, অর্থাৎ প্রথমে হেড পরে টেল এবং প্রথমে টেল পরে হেড, এই দুটো ইভেন্ট কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ। কেন মিউচুয়ালি এক্সক্লুসিভ? এই দুটো তো একসাথে অকার করতে পারে না। প্রথমে হেড তারপর টেল যদি হয় তাহলে প্রথমে টেল তো আসতেই পারে না। সুতরাং এই দুটো ইভেন্ট কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ। সেই জন্যই কি হয়েছে, হেড অ্যান্ড টেল অর এ টেল অ্যান্ড হেড, অর্থাৎ এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রবাবিলিটি এ ইউনিয়ন বি, সেটা কিন্তু প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি, অর্থাৎ ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি যেগুলো ছিল তার সাম হয়ে গেছে, অর্থাৎ 1/4 প্লাস 1/4 হুইচ ইজ হাফ। নেক্সট, এখানে এটা কি হচ্ছে, এখানে একটা টেনিস ম্যাচের জন্য ব্যাপারটাকে ভাবা হয়েছে। Peter and Becky run a race and play a tennis match. The probability that Peter wins the race is 0.4. The probability that Becky wins the tennis is 0.7. Complete the tree diagram below. Use your diagram to calculate the probability that Peter wins both events. And number 2, the probability that Becky loses the race but wins at tennis. আচ্ছা, তার মানে এক্ষেত্রে কিন্তু দুটো আমার গেম আছে, একটা হচ্ছে রেস আর একটা হচ্ছে টেনিস। আচ্ছা, রেসেতে জেতা এবং টেনিসে জেতা এই দুটো তো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। এরকম তো নয় যে যে রেসে জিতবে সেটা ইনফ্লুয়েন্স করবে টেনিসে জেতাকে, কারণ দুটোই তো স্কিলের ব্যাপার। রেসটার জন্য একটা স্কিল লাগে, টেনিসের জন্য একটা স্কিল লাগে। তো যে ভালো দৌড়তে পারে সে জিতবে, যে ভালো টেনিস খেলে সে জিতবে। সুতরাং এই দুটো ইভেন্ট কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। আচ্ছা, এখানে যেটা হয়েছে আমি কতগুলো জাস্ট মিসিং রেখে দিয়েছি, যেটা আন্ডারলাইন করা দেখতে পাবে, তো সেগুলো আমাদেরকে বসাতে হবে। আচ্ছা, প্রথম যেটা করেছি আমি সেটা হচ্ছে রেস এবং টেনিস পরপর দুটো আছে। তো রেসের ক্ষেত্রে ভাবো পিটারের উইনিং এর চান্স হচ্ছে 0.4, এটা আমাকে দেয়া আছে। দ্য প্রবাবিলিটি দ্যাট পিটার উইন্স দ্য রেস ইজ 0.4। তাহলে বেকি উইন করবে তার চান্স কত? কারণ আমরা জানি যে ট্রি ডায়াগ্রামের ক্ষেত্রে যে কোনো ব্রাঞ্চে সাম করলে 1 হবে, সামের ব্রাঞ্চের যে প্রবাবিলিটি গুলো দেওয়া থাকবে তার সাম করলে 1 হবে। এখানে একটা দেয়া আছে 0.4, তাহলে আরেকটা ব্রাঞ্চ আছে, তাহলে সেই ব্রাঞ্চের প্রবাবিলিটি কত হবে? না, ইট উইল বি 0.6। 0.6 একইভাবে প্রত্যেকটাই তাই হয়েছে। তারপরে যখন আমি উইন করছি টেনিসের ক্ষেত্রে, সেখানেও একই। টেনিসে বেকির উইন করার চান্স হচ্ছে 0.7, তাহলে পিটারের উইন করার চান্স হচ্ছে 0.3, কারণ আমি যদি ব্রাঞ্চ ওয়াইজ যদি সাম করি তাহলে 0.3 প্লাস 0.7 অর্থাৎ 1 হবে। তো তারপরেরটা তো তাই একই থাকবে, আমার তো চেঞ্জ হচ্ছে না কিছু। এবার ইভেন্ট ওয়াইজ আমি মাল্টিপ্লাই করছি, তাহলে করেসপন্ডিং প্রবাবিলিটি গুলো পাচ্ছি। তাহলে পিটারের জন্য দুটোই উইন, তার চান্সটা কত? না, একদম ফার্স্ট ব্রাঞ্চটা আমি যদি দেখি 0.4 দিয়ে পিটার উইন, দেন 0.3 পিটার উইন, অর্থাৎ 0.4 ইন্টু 0.3 অর্থাৎ 0.12, সেটা আমি এনসার্কেল করেছি। তার মানে দুটোই পিটারের জন্য দুটোতেই জেতার চান্স হচ্ছে 0.12। আর বেকির জন্য প্রথমটা লুজ তারপরেরটা উইন, মানে একইভাবে বেকি লুজ করছে সেটা বলাও যা, পিটার উইন করছে বলাটাও ইকুইভ্যালেন্ট। তো তার মানে পিটারের উইন ফার্স্টে এবং তারপরে হচ্ছে বেকির উইন, তাহলে সেই উইন দুটো উইন আমার সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি ফার্স্টের সেকেন্ড ব্রাঞ্চটা অর্থাৎ 0.28, তার মানে সেটাই হচ্ছে আমার করেসপন্ডিং প্রবাবিলিটি। আমার মনে হয় না এটাতে খুব একটা তোমাদের কারোর অসুবিধা হবে। স্যার যদি এখানে একটা তোমাদের কোয়েশ্চেন আছে। বলো বলো বলো। যদি এখানে যদি কোনো একটা মানে এরকম যদি কোনো একটা কন্ডিশন থাকতো যে মানে একটা ড্র হওয়ারও চান্সেস আছে, তাহলে কি তাহলে মানে কিরকম ভাবে এটা প্রসিড করা যেত? ড্র হওয়ার যদি চান্স থাকতো তাহলে যেটা হতো, ব্রাঞ্চটা দুটো হতো না, ব্রাঞ্চটা তিনটে হতো। কি আচ্ছা হতো, এখানে যখন আমি রেস বলছি, রেসে তা আইদার উইন করছে অথবা লুজ করছে। এবার তুমি যখন বলছো ড্র, তার মানে হচ্ছে কি ওই যে ব্রাঞ্চ বেরিয়েছে দুটো, একটা 0.4 ওয়েট আর একটা 0.6 ওয়েট, তার সাথে আরেকটা তোমার ব্রাঞ্চ বেরোতো, সেখানে কিন্তু একটা ড্রয়ের একটা ব্রাঞ্চ থাকতো। আচ্ছা তার মানে কি হতো, এখানে রেসের জন্য তিনটে পসিবিলিটি, আবার উইন করার পরেও তিনটে পসিবিলিটি, এইভাবে আস, তার মানে একটা করে ব্রাঞ্চ প্রত্যেকটা ক্ষেত্রে বেড়ে যেত। অবভিয়াসলি আচ্ছা প্রবাবিলিটি গুলো সেভাবে চেঞ্জ করতে হতো, কিন্তু তাতে অসুবিধা কিছু হতো না। তাতে অসুবিধা কিছু হতো না, তুমি যদি উইন উইন বার করতে একইভাবেই করতো তখন প্রবাবিলিটিটা কিছুটা কম হতো, আর কিছু আচ্ছা না। ঠিক আছে, ওটা একই ইয়ে, আমার মনে হয় না খুব একটা যদি খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না, একই রকম ভাবেই হবে। ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন আছে?
Sir, I have a question. Yeah. Sir, this question that we had discussed for probability of a male nurse. Yeah. So you said that we considered it as mutually exclusive. Yeah. So why can't we consider it as an independent event? Like the probability of getting a male nurse, many probability of a male being a male and probability of being a nurse. Are they both not independent? Yeah, they are not independent, but at the same time, you find that. So I think it will be better if I go to that slide, that table. I think this table. Yeah. No, this one, right? This one. So what you see is that. So your question is why these two events are not mutually exclusive, right? No, sir. Why can't we consider it as an independent event? We are considering it as mutually exclusive. Yeah, actually, for independence, what is needed is that, by definition, two events are. Just a minute. Just a minute. Hello. হ্যাঁ বলছি বলুন হুম আচ্ছা ঠিক আছে হুম আচ্ছা আচ্ছা আমি তাহলে কি রেজিস্টারে ঘর থেকে নিয়ে নেবো ওটা মানে ওনার সই সিগনেচার হয়ে গেছে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ। হ্যাঁ তো যেটা বলছিলাম আমি যে আমাদের যে ডেফিনিশনটা আছে সেটা হচ্ছে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি এ ইন্টু প্রবাবিলিটি বি অর্থাৎ প্রবাবিলিটি দ্যাট male and nurse at the same time, অর্থাৎ being a male nurse, if this probability equals probability of male multiplied by probability of nurse, then these two events will be independent. But in this case, you find that the probability of being a male nurse is nothing but 1 by 13, and probability of being a male has the probability is 3 by 13, and probability of being a nurse is 8 by 13. So if you just multiply 8 by 13 and 10 by 13, so they will not equal to 1 by 13. So this means these two events will not be independent. So this is how independence is checked here. Okay. So anything else? No, sir. Thank you. Okay. স্যার এই কিউবেরটাতে যাবেন স্যার যে ব্লু অ্যান্ড রেড কোনটাতে কোনটা ব্লু অ্যান্ড রেড কিউব তুলছে স্যার ওই জায়গাটা আচ্ছা যাচ্ছি এটা তো স্যার এখানে আপনি মানে আমাদের এরকম বলা আছে যে দুটো তুলছে বাট তারপর আবার রেখে দিচ্ছে তাই এটা ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে বাট ওইটাকে যদি একবার ফার্স্ট ড্র এর পর যদি রেখে দেয় কিউবটাকে আর ব্যাগে রাখলো না দেন এটা কিভাবে ক্যালকুলেট করা যাবে মানে ব্যাগেতে রিপ্লেস করলো না তাই বলছো তো হ্যাঁ হ্যাঁ ব্যাগে যদি রিপ্লেস না করে তাহলে কিন্তু ইভেন্টগুলো ইন্ডিপেন্ডেন্ট হবে না তখন ডিপেন্ডেন্ট হয়ে যাবে সেক্ষেত্রেও আমরা একইভাবেই বার করব কিন্তু প্রবাবিলিটি গুলো পাল্টে যাবে এখানে দেখবে প্রবাবিলিটি গুলো কি আছে 3/10 3/10 তখন আর 3/10 থাকবে না কি কালার তোমার রয়েছে সেই অনুযায়ী ওটা 3/10 হবে বা 3/9 হবে অথবা 2/9 হবে এরকম কিছু একটা হবে ঠিক আছে সে ধরনের অঙ্ক আমরা আসছি সেটাতে আসছি আমরা ঠিক আছে আচ্ছা এবার আমরা দেখবো সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ইভেন্টস আচ্ছা ডিপেন্ডেন্ট ইভেন্টস মানে হচ্ছে যে তার মানে ইন্ডিপেন্ডেন্ট নয় অর্থাৎ দুটো ইভেন্ট
একটা ইভেন্ট আরেকটার উপরে ডিপেন্ড করে। তো সেটা আমরা দেখবো যে ট্রি ডায়াগ্রাম ইউজ করে কিভাবে করা যায়। তো একইভাবে আমরা কালার্ড কিউবস এর ব্যাপারটাতেই আসি। Peter has 10 colored cubes in a bag. 3 of them are red and 7 are blue. Removes a cube at random from the bag and notes the color but does not replace it. তার মানে আগেরটার সাথে ডিফারেন্সটা কোথায়? একই কম্পোজিশন, কিন্তু আমি রিপ্লেস করছি না। আচ্ছা, রিপ্লেস যদি না করি, he then chooses a second cube at random, record the information in a tree diagram. আচ্ছা, এখানে কিন্তু প্রথম থেকেই তোমাকে মাথায় রাখতে হবে যে রেড আর ব্লু। আচ্ছা, রেড আর ব্লু যদি হয়, তাহলে যদি একটা কিউব যদি র্যান্ডমলি নেওয়া হয়, তাহলে কম্পোজিশনটা প্রথম ড্রয়িং এর সময় কম্পোজিশন যা ছিল, সেকেন্ড ড্রয়িং এর সময় কম্পোজিশনটা পাল্টে যাবে। তো যেই পাল্টে যাবে, তার মানে প্রথমে একটা রেড বল ড্র করার যা চান্স ছিল, সেকেন্ডের থেকে একটা রেড বল ড্র করার চান্স বেড়ে যাবে বা কমে যাবে, কিছু একটা হবে। তার মানে ড্রগুলো কিন্তু ডিপেন্ডেন্ট হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট থাকছে না। প্রথম ড্রয়েতে তুমি কি নিয়েছো সেই অনুযায়ী সেকেন্ড ড্রয়েতে রেড কি হবে না হবে তার উপর ডিপেন্ড করবে। আমরা দেখি ব্যাপারটা কিভাবে আসে। আচ্ছা, ফার্স্ট চয়েসটা তো আমাদের ঠিক এক্স্যাক্টলি আগেরটা যা ছিল তাই থাকবে, 3/10, 7/10, রেড অ্যান্ড ব্লু, কোনো অসুবিধা কিছু নেই। সেকেন্ড চয়েসের ক্ষেত্রে আমরা দেখি কি আসে। এগুলো তো অপশন রেড ব্লু, তাছাড়া তার কোনো অপশন নেই। প্রবাবিলিটি গুলো কি হবে আমরা ভাবি। ফার্স্ট চয়েসে যদি আমার রেড আসে, তাহলে প্রথম বলটা যেটা, প্রথম চিপটা যেটা এসছে, সেটা কিউবটা যেটা এসছে সেটা হচ্ছে রেড। অর্থাৎ যেহেতু আমি রিপ্লেস করছি না, তার মানে প্রথম চয়েসটার পরে আমার নাম্বার অফ রেড সেটা কিন্তু 3 থেকে 2 হয়ে গেছে। আর টোটাল কিউব সেটা আগে ছিল 10, একটা যেহেতু আমি নিয়েছি, তাহলে সেটা হয়ে গেছে 9। অর্থাৎ এখন ব্যাগের মধ্যে দুটো আছে রেড, 9টা আছে টোটাল। তাহলে একটা রেড আসার চান্স কত না 2/9। এক্স্যাক্টলি তাই এসছে। ব্লু এর ক্ষেত্রে কি হবে? ব্লু এর ক্ষেত্রে আমি দেখছি যে ব্লু যতগুলো ছিল ততগুলোই আছে, অর্থাৎ 7টা ব্লু ছিল, ব্লু আছে, কিন্তু একটা তো আমি নিয়ে নিয়েছি চিপ, সেটা রেড হোক বা ব্লু হোক, একটা চিপ তো নিয়ে নিয়েছি। তার মানে কম্পোজিশন এক টোটাল যেটা ছিল 10 সেটা এখন রিডিউস করে 9 হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে কিন্তু হবে 7/9। তো এক্ষেত্রেও দেখো ওই ব্রাঞ্চ ওয়াইজ আমি যদি সাম করি সেটাও কিন্তু 1 হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমি প্রবাবিলিটিটা লিখলাম 2/9, 7/9, এটা কিসের প্রবাবিলিটি? এনিওয়ান ক্যান গেস? সেকেন্ড ড্রতে রেড বা ব্লু আসার পর স্যার স্যার এটা হচ্ছে মানে সেকেন্ড মানে রেড আসার প্রবাবিলিটি ইন সেকেন্ড ড্র, মানে উইথ কন্ডিশন দ্যাট ইট ইজ ফার্স্ট ফর দ্য রেড ওয়ান। এক্স্যাক্টলি, তার মানে এটা কিন্তু কন্ডিশনাল প্রবাবিলিটি, রাইট? কন্ডিশনাল প্রবাবিলিটি দ্যাট দ্য সেকেন্ড বল ইজ রেড গিভেন দ্যাট দ্য ফার্স্ট চয়েস ওয়াজ রেড, সেটাই হচ্ছে 2/9, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, তার মানে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টের মধ্যে ডিফারেন্সটা কি হচ্ছে? তুমি যখন ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু ব্রাঞ্চ ওয়াইজ তুমি প্রবাবিলিটি পাচ্ছ, সেগুলো কন্ডিশনাল প্রবাবিলিটি নয়। কিন্তু যদি ডিপেন্ডেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ট্রি এর ব্রাঞ্চে কিন্তু তুমি কন্ডিশনাল প্রবাবিলিটি পাচ্ছ। ঠিক আছে, কন্ডিশনাল প্রবাবিলিটি কিভাবে বার করছো না, ফাইনাল যেটা চয়েসটা সেটা হচ্ছে রেড, আগের চয়েসটা কি ছিল রেড, তার মানে রেড গিভেন রেড, অর্থাৎ সেকেন্ড চয়েসটা রেড আসবে গিভেন দ্যাট দ্য ফার্স্ট চয়েস ইজ অলসো রেড, সেটা হচ্ছে 2/9। 7/9 একইভাবে। তারপর যদি সেকেন্ড ব্রাঞ্চে আমি যদি যাই, তার মানে হচ্ছে ফার্স্ট চয়েসে আমার একটা ব্লু এসছে, ফার্স্ট চয়েসে যদি আমার একটা ব্লু আসে, তাহলে টোটাল বল টোটাল চিপ রিডিউস করে গেছে 9টায়। টোটাল চিপ যদি 9টায় রিডিউস করে যায়, তাহলে রেড তো 3টে ছিল, 3টেই আছে, অর্থাৎ আমার চান্সটা 3/9। এবং একইভাবে আমার আলাদা করে দেখারও দরকার নেই, আমরা যেহেতু জানি যে আমরা তো আগেই চেক করে দেখে নিয়েছি যে প্রত্যেকটা ব্রাঞ্চ ওয়াইজ সাম হচ্ছে 1 হয়, তাহলে একটা যদি 3/9 হয় তাহলে আরেকটা 6/9 হবে। তো অবভিয়াসলি সেটাই আছে। এবার আমরা যদি একটু ইন্টারপ্রিট করার চেষ্টা করি 6/9 কেন, টোটাল ছিল 7 চিপস, তার থেকে একটা কমে গেছে, তাহলে 6, আর টোটাল আছে 9টা, তার মানে 6/9, অর্থাৎ এটাই হচ্ছে আমার চান্সটা। তাহলে প্রবাবিলিটি রেড অ্যান্ড রেড, অর্থাৎ ফার্স্ট চয়েসেও রেড পাবো, সেকেন্ড চয়েসেও রেড পাবো। আমরা জানি যে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি, দ্যাট থিং ইকুয়ালস প্রবাবিলিটি এ গিভেন বি মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ বি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, তার মানে প্রবাবিলিটি রেড অ্যান্ড রেড মানে প্রবাবিলিটি রেড ইন দ্য ফার্স্ট চয়েস ইনটু প্রবাবিলিটি রেড ইন দ্য সেকেন্ড চয়েস গিভেন রেড ইন দ্য ফার্স্ট চয়েস। তার মানে এ
প্রবাবিলিটি এ ইন্টু বা প্রবাবিলিটি বি ইন্টু প্রবাবিলিটি এ গিভেন বি, অর্থাৎ সেটা হয়ে যাচ্ছে 3/10 ইন্টু 2/9, অর্থাৎ 6/90। এইভাবে প্রত্যেকটা প্রবাবিলিটি কিন্তু আমাদের চলে আসছে। মানে আমরা ওই একই প্রবাবিলিটি বার করছি, কিন্তু এগুলো কিন্তু ইভেন্টগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয়। কারণ কি, প্রথম ইভেন্টটা সেকেন্ড ইভেন্টটা এই দুটো কিন্তু ডিপেন্ড করছে। অর্থাৎ আমরা কিন্তু একটা কন্ডিশনাল বার করছি, আরেকটা প্রবাবিলিটি এ বা কিছু একটা বার করছি, করে দুটোকে মাল্টিপ্লাই করছি, করে ইন্টারসেকশনটা বার করছি, এবং চেকটা একই রকম। যে সাম করলে দেখো 6 + 21 + 21 অর্থাৎ 48, 48 + 42 90, অর্থাৎ টোটাল কিন্তু 1ই হচ্ছে। আচ্ছা, এখানেও ওই রেবেকার ব্যাপারটা আমি এখানে কনসিডার করেছি। সেই একই প্রবলেম, শুধুমাত্র রিপ্লেস করেনি। তো আগেরটাতে রিপ্লেস করেছিল, এখানে রিপ্লেস করেনি। তো একইভাবে প্রবাবিলিটি গুলো বার করা হয়েছে, তোমরা একটু দেখে নিও। এবং আমি এখানে সার্কেল করে দিয়েছি যে যে ইভেন্টগুলোর প্রবাবিলিটি বার করা হচ্ছে। এটা একটা জাস্ট আরেকটা অঙ্ক, একই রকম, মানে তোমাদের অসুবিধে কিছু নেই। তোমরা শুধু দেখবে যে সেটা রিপ্লেস করা হয়েছে না হয়নি। যদি রিপ্লেস করা হয় তাহলে ঠিক আছে, আর যদি রিপ্লেস করা না হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট হবে না, ডিপেন্ডেন্ট হবে। তো সেইভাবে লাইকওয়াইজ প্রবাবিলিটি গুলো কখনো কন্ডিশনাল হবে, কখনো আনকন্ডিশনাল হবে। আলটিমেটলি দুটোকে মাল্টিপ্লাই করেই তোমাকে জয়েন্ট প্রবাবিলিটি গুলো বার করতে হবে। তো এইটা আমি এক্ষুনি করছি না, এটা তোমাদের আমি পাঠিয়ে দেবো, এটা তোমরা দেখে নেবে। কারণ আমি জানি না তোমরা কম্বিনেশন ব্যাপারটার সাথে খুব পরিচিত কিনা। আমি জানি না, তোমাদের অনেকেই হয়তো কম্বিনেশন ব্যাপারটার সাথে বোধহয় পরিচিত নও। এনসিআর, এনপিআর এগুলোর সাথে আমি আমি ঠিক জানি না, সবাই অঙ্ক তো এইভাবে পড়েনি 11-12-এ। তো ওই জন্য এই অঙ্কগুলো আমি পাঠিয়ে দিচ্ছি। অতটা ডিটেলসে দেখার দরকার নেই, যারা জানো তারা করো, না হলে আমি পরে যদি আমার লাগে আমি তাহলে তখন বুঝিয়ে দেবো। আমি আবার বাইনোমিয়াল যখন পড়াবো তখন আবার এনসিআর ব্যাপারটা এক্সপ্লেন করবো। এখন আমি ওই জন্য এটা আপাতত আমি বাদ দিচ্ছি। তো কিছু অঙ্ক দেয়া আছে, তোমরা একটুখানি চেষ্টা করো, মনে হয় পেরে যাবে, অসুবিধা কিছু হবে না। তো এই হচ্ছে মোটামুটি আমরা যে প্রবাবিলিটি পড়ার যে সিলেবাসটা, প্রবাবিলিটি মোটামুটি একটা পোর্শন শেষ হলো। এরপরে যেটা থাকবে সেটা এর পরের দিন আমরা করব। সেটা হচ্ছে বেস থিওরেম, বা আমি আগে যেমন বলেছিলাম সাবজেক্টিভ প্রবাবিলিটি, এটা হচ্ছে সাবজেক্টিভ প্রবাবিলিটি ইউজ করে বেস থিওরেমটাকে আমরা করি, সাবজেক্টিভ প্রবাবিলিটিটাকে ইউজ করে। তো সেটা হচ্ছে সাবজেক্টিভ প্রবাবিলিটির অ্যাপ্লিকেশন। তো সেটা আমরা নেক্সট দিন করব। তো এমনিতে আমাকে এবার বলো যে তোমাদের আর কোনো কোয়ারি আছে কিনা। স্যার বলছি এই পুরো কমপ্লিট স্লাইডটা একটু আমাদের ক্লাসরুমে দিয়ে দেবেন স্যার? আচ্ছা আচ্ছা, পুরোটা পাঠিয়ে দেবো, পুরোটাই আজকে পড়বো। হ্যাঁ, তাহলে পড়তে সুবিধা হয় পর পর একদম। না না, ঠিক আছে ঠিক আছে, আমি দিয়ে দেবো। ঠিক আছে স্যার। হুম। স্যার রুটিন চেঞ্জ